আসসালামু আলাইকুম। আমার নাম খান জুবাইদ হোসেন। আমি খানস গ্লোবাল থেকে বলছি। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা জিন্সের প্যান্টের ডায়ালাইসিস নিয়ে। ডায়ালাইসিস কি? কখনো গার্মেন্টসের এই ভাষাগুলো শুনেন নাই? ডায়ালাইসিস তো মেডিকেলে হয়, তাই না? তো আসেন আমরা একটু ডায়ালাইসিসই করি, যে বাস্তব কি, আর আমরা জানি কি, আমরা বুঝি কি, আমরা 10 বছর জিন্সের ফ্যাক্টরিতে চাকরি করেও কি ঘোড়ার ডিম শিখি, সব কিছু শেখায় দিই। খুব মন দিয়ে শিখেন। আজকে আমরা লিভাইস প্যান্ট, যেটাকে অনেকে লেভিস টেভিস বিভিন্ন রকমের ঢং ঢং করে অনেক উচ্চারণ করেন, মনে করেন যে লিভাইসই ঠিক আছে। বাংলাদেশে সবাই লিভাইস বলে। লিভাইস দিয়ে আমরা একটা ডায়ালাইসিস করি। তো আসেন শুরু করা যাক ভিডিওটা। খুব মন দিয়ে দেখেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে জিন্সের প্যান্টের ফেব্রিক্স, ঠিক আছে? মার্কেটে যখন স্টক লটে ফেব্রিক্স কেনা হয় তখন এরকম রোল করে আসে, এবং একটা রোলের মধ্যে একই শেডের মাল থাকে না। মানে শেড মানে কি? শেড মানে এখানে রং বোঝানো হচ্ছে না, একই কনস্ট্রাকশন, একই কনস্ট্রাকশনের ফেব্রিক্স। এই টোটালটা দোকানদার বেচার সময় বলে ভাই সব এক শেডের মাল, কিন্তু বেসিক্যালি এটা যখন খুলবেন তখন দেখবেন এর মধ্যে স্টক লটে যেহেতু আসছে, বড় বড় কম করলে 30টা টুকরা আছে এর মধ্যে। 30টা ফেব্রিক্স 30 রকমের। 30টা ফেব্রিক্স 30 রকমের হলে প্রবলেমটা কোথায়? আমরা জিন্সের প্যান্টের সব থেকে মাস্টার ভিডিও করে দিচ্ছি, মন দিয়ে বুঝেন, খুব মন দিয়ে দেখেন। মনে করেন এটা একটা জিন্সের প্যান্টের ফেব্রিক্স, ঠিক আছে? এই ফেব্রিক্সটাকে যখন ডাইংয়ে পাঠানো হয়, প্রথমে ফেব্রিক্স কিনে প্যান্ট বানানোর আগে ফেব্রিক্সের স্প্যান্ডেক্স দেখায়, অর্থাৎ এদিকে কতটুকুন লম্বা হবে, এদিকে কতটুকুন লম্বা হবে, এদিকে কতটুকুন স্কুইজ করবে, মানে চিপসে যাবে। অর্থাৎ ঘটনাটা কি? ঘটনাটা জিন্সের প্যান্টটা বাস্তবে ছিল এরকম। ওয়াশ করার পরে এই ফেব্রিক্সটা এতটুকুন স্কুইজ করে, কথা বুঝতে পারছেন? শ্রিঙ্কেজ করে। তাহলে অথবা এই দিকে শ্রিঙ্কেজ করে, শ্রিঙ্কেজের মাত্রাটা কতটুকুন সেইটুকুন দেখে প্যাটার্ন তৈরি করতে হয়। আবার ওয়াশের ক্ষেত্রে এমন কাজ করা যায় যে আপনি যদি চান এই কাপড়টা এই দিকে এতখানি বলবে, দুই পাশ মিলে, এটা আপনি করতে পারবেন। তারপরে এই কাপড়টা শুধুমাত্র এই একদিকে এতটুকুন আপনার এক্সপ্যান্ড করবে, সেটাও আপনি করতে পারবেন। আবার এই কাপড়টা এরকম ভিতরের দিকে আপনার বাঁকায় যাবে, সেটা আপনি করতে পারবেন। সব কিছু কিন্তু ওয়াশের খেলা। ওয়াশের মেশিন যেভাবে সেট করবেন সে সেই আচরণ করবে। আবার আপনি যদি বলেন না ঠিক যেভাবে দিছি এভাবেই থাকবে, তাহলে এভাবেই থাকা সম্ভব। তাহলে নর্মালি দেখা যায় অনেক সময় নন স্টিচ ফেব্রিক্সও এমন একটা ওয়াশ করা হয়, এটা দেখা যায় সামান্য কিছুটা তুলতুলে একটা ভাব হয়, মানে এরকম একটা ভাব হয়। তো তখন দেখে অনেকে বলে যে এটা বোধহয় 2% স্প্যান্ডেক্স আছে। বেসিক্যালি ওটা স্প্যান্ডেক্সের কিছুই নেই, ওটা হচ্ছে ডিরেক্ট কটন, ঠিক আছে? নন স্প্যান্ডেক্স ফেব্রিক্স, কিন্তু ওয়াশে এতটুকুন সফট করে দেওয়া আছে যে সেটা আপনার স্প্যান্ডেক্সের মতো আচরণ করছে। অর্থাৎ ফেব্রিক্সটা ছিল মনে করেন এইটুকুন, সে আর ওইটুকুন পর্যন্ত সে সফট হয়ে গেছে, মানে সে তার টেম্পার ছেড়ে দিছে। যখন টেম্পার ছেড়ে দিছে তখন টান দিলে জিনিসটা একটু হেলে, আর যখন হেলে যায় তখন মানুষ চিন্তা করে এটা বোধহয় স্প্যান্ডেক্স, ওইটুকুন হেলে যাওয়াকে স্প্যান্ডেক্স মনে করে। তো স্প্যান্ডেক্স বিষয়টা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্ট, ঠিক আছে? জেনুইন স্প্যান্ডেক্স একটা বিষয়, আবার স্প্যান্ডেক্সের টেম্পার বজায় রেখে ওয়াশ করার একটা বিষয়। তো এই পার্টগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল। এবং যে ওয়াশে থাকে, বাংলাদেশে যেমন ওয়াশে বসায় দিয়ে অটোমেটিক মেশিন যদি না হয়, লোকাল যত ওয়াশ আছে ওই ওয়াশে বসায় দিয়ে কেসে এসএমডি একটার সাথে গল্প করতেছে, তারপরে বিড়ি টানতেছে, তারপরে আপনার ইউটিউবে ভিডিও দেখতেছে, ফেসবুকে এসএমডি মানুষের ভিডিও দেখতে যে 29 মিনিটের জায়গায় যদি 30 মিনিট হয়ে যায়, তাহলে এর টেম্পারেতে শুরু করে এই ফেব্রিক্সের সব কিছু শেষ হয়ে যাবে। আর লোকাল কারখানাগুলোতে এগুলোই হয়। আর এক্সপোর্ট ফ্যাক্টরি যেহেতু ফুল অটোমেটিক, সে অটোমেটিকভাবে দেখা যায় পারফেকশন দেওয়ার চেষ্টা করে। এখন এক্সপোর্ট ফ্যাক্টরি তো আপনার 35,000 পিসের নিচে ন্যূনতম কাজ করে না, তাও আবার এক্সপোর্টের অর্ডার ছাড়া। তাহলে দেশের মধ্যে যারা ব্র্যান্ডের ব্যবসা করতে যান, নিজস্ব ব্র্যান্ডে অথবা বিদেশে প্রবাসের থেকেও যারা আপনার অল্প পরিমাণ জিন্সের প্যান্ট 2,000-5,000 করে প্রোডাকশন করে নিতে চান, তারা তাহলে ওই কোয়ালিটির ওয়াশ পাবেন কোথায়? ফার্স্ট আনসার হচ্ছে সম্ভব না।
খুব কাট ক্লিয়ার কথাবার্তা সম্ভব না। নাম্বার 2, যখন এই যে রোলটা যে দেখতেছেন, এই রোলের মধ্যে যখন 20টা টুকরা থাকবে, কথার কথা এখানে যখন 20টা টুকরা থাকবে তখন টুকরাগুলোর চেহারা কেমন হবে? একটা টুকরা এরকম হবে, মনে করেন প্রথম একটা টুকরা এইটুকুন হলো, এর পরের টুকরাটা এইটা, এরকম 20টা 25টা টুকরা মিলায় ঘুরায় ঘুরে ওরকম একটা রোল বানানো হয়। এখন এই ফেব্রিক্সের যে ধর্ম, কতটুকুন চওড়া হবে ওয়াশের পরে, কতটুকুন ছেড়ে দেবে অথবা কতটুকুন সংকুচিত হবে, কোন দিক বরাবর হবে, সেটার সাথে এটা মিলবে না। তো মাল যখন কাটিং করতে যাবেন, এইটুকুন দিয়ে একটা বডি বানাবেন, এইটুকুন দিয়ে একটা বডি বানাবেন, এভাবে বডি বানানো সম্ভব না। মালগুলো সব একটার পর একটা ফেব্রিক্স লেআউট করে দিয়ে, মানে একটার পর একটা শোয়াই দিয়ে তারপরে একবারে মেশিন দিয়ে কাটা হয়। তো যখন আপনি কাটিং করছেন তখন সব ঠিক আছে, মালও বানাইছেন সব ঠিক আছে, এরপরে যখন ওয়াশ করবেন তখন দেখবেন বডিটা টুইস্টিং হয়ে গেছে, অর্থাৎ পা ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে, গলা ঘুরে গেছে, মানে সব কিছু ঘোরা শুরু করবে, কারণ একদিকে ফেব্রিক্সে টান পড়বে আর একদিকে ফেব্রিক্সে ছেড়ে দিবে। সো নর্মালি তখন বডিটা ওলট পালট হয়ে যাবে। তাহলে কোশ্চেন হলো যে, তাহলে কথার কথা জুবাদ ভাই, আপনাকে 2000 পিস ডেনিম প্যান্টের অর্ডার দিতে চাই লিভাইস ব্র্যান্ডের। ভাই একদম ফার্স্ট ক্লাস করে কমের মধ্যে ভালো মাল বানায় দিতে পারবেন না? ফার্স্ট আনসার হচ্ছে না, সম্ভব না। কারণ এইসবই বগিযোগী স্টক লটের ফেব্রিক্স দিয়ে যদি মাল বানাতে হয়, তাহলে বাচ্চাদের মাল বানানো হয় যাতে টুকটাক প্রবলেম কম পড়ে, অথবা হকার মার্কেটের জন্য জিন্সের প্যান্ট বানানো হয়, ফুটপাতের জন্য জিন্সের প্যান্ট বানানো হয়, যেগুলো কাস্টমার খালি সৌন্দর্য দেখেই অথবা মাজা খাটছে কিনা সেটা দেখেই মালটা কিনে নেয়, আর রং চকচকে কিনা সেটা দেখে নিয়ে নেয়, কিন্তু মালের কোয়ালিটি দেখে কিনে নেয় না। ঠিক আছে, সেই মার্কেটের জন্য সম্ভব, বাট আপনার ব্র্যান্ডের জন্য এই স্টক লট ফেব্রিক্স দিয়ে মাল বানানো কোনো দিন সম্ভব না। আর যদি মাল বানানো যায় তবে মালের কোয়ালিটি দেওয়া যায় না। তাহলে এই যে স্টক লটের যে ফেব্রিক্সগুলা, এই ফেব্রিক্সগুলা বেসিক্যালি রাস্তাঘাট, হকার, ফুটপাতের জন্য, কিন্তু এটা ব্র্যান্ডের জন্য অথবা বাল্ক অর্ডার অর্থাৎ বড় কোয়ান্টিটির মালের জন্য এই ফেব্রিক্সটা একদম আপনার উপযুক্ত না। খুব সহজ এবং কাট ক্লিয়ার কথা। এরপর ফেব্রিক্সের মধ্যে ইন্টারন্যাশনাল যত বড় বড় ব্র্যান্ড, ফরেনাররা যারা জিন্সের প্যান্ট পরে, এটার মধ্যে এই মালটা বানানোর পরে দেখে যে এটার মধ্যে স্ল্যাব জাগছে কিনা। স্ল্যাব জাগা বিষয়টা কেমন? অর্থাৎ কষি 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 একটা দাগ আসবে। এ দেখেন, এই যে কষি কষি একটা দাগ, এই দাগটা যত বেশি জাগবে, ওই ফেব্রিক্সটা কনস্ট্রাকশনকে বলা হয় ক্রস ডেনিম। ওই ক্রস ডেনিমটা যতক্ষণ আপনি না পাবেন ওই কনস্ট্রাকশনের ফেব্রিক্স, ততক্ষণ পর্যন্ত যতই ঘষাঘষি করেন এই কষিটা আপনি দাগ উঠাইতে পারবেন না, এই দাগটা আপনি জাগাইতে পারবেন না, অর্থাৎ মানে ওই অন্ধকারের থেকে আলোতে আনতে পারবেন না, অর্থাৎ এই শেডটা এরকম সুন্দর শেড জাগবে না। তাহলে ক্রস ডেনিম মাস্ট, ক্রস ডেনিম ছাড়া আপনার এই স্ল্যাবগুলো জাগবে না। তাহলে মার্কেটে সব রকমের ফেব্রিক্সের ভিতরে বাইরে আপনি দেখতেছেন কটনের মান বেশি না কম সেগুলো দেখতেছেন, কিন্তু বেসিক্যালি আপনি যে ফলাফল চাচ্ছেন সেই ফলাফল পাবেন না। এরপর যে কিছু পাইপিং, প্যান্টে কিছু পাইপিংয়ের কাজ আছে, এই পাইপিংয়ের কাজগুলো যদি করা হয়, যেমন মনে করেন এই যে প্যান্টটা সেলাই করা হয়েছে, এই প্যান্টটা সেলাই করা হয়েছে, এখানে সব যদি পাইপিং করে করে দেওয়া হতো, তাও আবার টকটকে কমলা রঙের, তাহলে সেটাকে কি বলা হতো? বলতো ইন্ডিয়া থেকে আসছে, মুম্বাই থেকে আসছে, ইন্ডিয়ান প্যান্ট, থাইল্যান্ডের প্যান্ট, অমুক প্যান্ট, তাও আবার এখানে কমলা রঙের একটা পাইপিং লাগাচ্ছে। তো পাইপিংটা একটা পলিস্টার কাপড়, কটনের কাপড় অথবা পলিস্টার কাপড়, তার মধ্যেও দেখা যায় সবথেকে কম দামি পলিস্টারের কাপড়টা দিয়ে পাইপিংগুলো করে দেওয়া হয়। পাইপিংগুলো যখন করে দেওয়া হয়, যে এই যে এইসব জায়গায় পাইপিং করে দেওয়া হয়, তারপরে এইসব জায়গায় পাইপিং দিয়ে আটকায় দেওয়া হয়, এই যে এইসব জায়গায় যাতে আলাদা এই কাপড়টা বের না হয় তাকে এটা পাইপিং দিয়ে ঢেকে দেওয়া হয়। আর ওগুলোকে মানুষ বলে কলকাতা থেকে আসছে, মুম্বাই থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে। আবার বাংলাদেশের থেকে যারা বিভিন্ন ব্র্যান্ডের মাল বানায় নিয়ে যায়, তারা এরকম এই লোকাল ফেব্রিক্স দিয়ে মাল বানায়, মালের উপর লিখে দেয় বিভিন্ন ব্র্যান্ডের নাম, পকেটিংটা একদম বাংলা পকেটিং হয়। তারপরে প্রিন্টের মানটা দেখেন, প্রিন্টের মানটা এরকম থার্ড ক্লাস প্রিন্টের মান হয়। ক্লিয়ার?
তো এরকম যত রকমের ভুগিযোগী, তারপরে এর একটা কাটা, এটা গোড়া পর্যন্ত মরিচা ধরে যায়, এটা আপনার একদম লোকাল কোয়ালিটির, আপনার দেখা যায় যে একটা কাটা লাগায় দেয়, 2 দিন পরে এটা খুলে পড়ে যায়। তারপরে জিপারগুলো, এটা ওয়াশটা এত বাজে ওয়াশ করে যে জিপারের মধ্যে পর্যন্ত রং থেকে যায়, জিপারের টেম্পার পর্যন্ত নষ্ট হয়ে যায়। এবং যখন আপনার কম দামি ওয়াশ করা হয় তখন দেখেন এই যে থোপ 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 এই যে কালিগুলা যে জেগে থাকে, এটা যে রং মারা হয়েছে সেটা বোঝা যাচ্ছে, এটা যে রং মারা হয়েছে। এবং এই যে ছোপ 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 এই যে কালো 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 আপনার ছোপ পড়ে আছে, ওই যে একটা কালো একটা ছোপ দেখতে পাচ্তেছেন, একটা দেখতে পাচ্তেছেন, মানে এটা হচ্ছে শুধুমাত্র এনজাইম ওয়াশ করা এবং সব থেকে কম দামের ওয়াশ করা, মানে এর থেকে ফাঁকিঝুঁকি ওয়াশ আর নাই। তো এগুলো দিয়েই বিভিন্ন স্টাইল দিয়ে মাল বানায় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, এরা এইসব মাল নিয়ে নিয়ে সারা পৃথিবী কাঁপায় বেড়াচ্ছে অথবা কোটি কোটি টাকা কামাই করতেছে। আর কোশ্চেনটা হলো, দাদা কমের মধ্যে ভালো হয় না? তো কমের মধ্যে ভালো বানাতে গেলে আসলে এরকমই ঘটনাটা ঘটে, এর থেকে ভালো কিছু এর মধ্যে আশা করা যায় না। তাহলে এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, এটা সবই হচ্ছে আপনার খুব কমন এবং কমের মধ্যে খালি বডি দাঁড় করানো ফেব্রিক্স, ঠিক আছে? আর আগে তো স্টিচের যুগ ছিল না, এখন স্টিচের যুগ হয়েছে। টান দিলে কতটুকুন স্প্যান্ডেক্স করে, কতটুকুন স্টিচ করে, সেটার উপরে মুখ চালায় চালায় মাল বিক্রি হয়, ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা একটু ঘুরে দেখি যে বর্তমানে যে প্যান্টগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সেই প্যান্টগুলোর স্ট্যাটাসগুলো কি। এখানে অনেকগুলো জিন্সের প্যান্ট রাখা আছে, আপনারা এখান থেকে শেপটা অন্তত বুঝতে পারতেছেন জিন্সের প্যান্টের, সবই বাংলাদেশে তৈরি করা। আচ্ছা, এবার আসেন আমরা এই জিন্সের প্যান্টের শেপটার দিকে যদি যাই, তাহলে কোমরে কতটুকুন নামছে, পায়ের কাছে কতটুকুন নামছে, আর কতটুকুন চিকন হয়ে গেছে। এরকম একটা প্যাটার্ন কমনলি প্যাটার্ন মাস্টাররা বানায়, একটা ফ্যাক্টরি বানায়, আর 12 মাস খালি এই জিন্সের প্যান্টটি প্রোডাকশান করতে থাকে। কখন একটু অ্যাম্বুশ দেয়, কখন একটু এটা দেয়, কখন ওই ব্র্যান্ডের নামটাম কিছু একটা বসায় দেয়, আর এভাবে চলতে থাকে চলতে থাকে। মানে ফ্যাক্টরি এক একটা প্যান্টের জন্য যে এক এক রকমের মজা দিবে, সে মজাগুলো দিতে পারে না, ঠিক আছে? সে মজাগুলো দিতে পারে না। এরপর যদি আপনার দেখা যায় যে যেমন এটার মধ্যে একটা চুড়ি আছে, এটার মধ্যে অ্যাসিড ওয়াশের কোনো ইফেক্ট নাই, কিন্তু এটাকে প্রচুর পরিমাণ আপনার করা হয়েছে, এনজাইম করা হয়েছে, যার কারণে অ্যাসিড ইফেক্টের মতো মনে হচ্ছে। বেসিক্যালি এটা অ্যাসিড ইফেক্ট না, এইটাও হালকা একটু অ্যাসিড ইফেক্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? হালকা একটু অ্যাসিড ইফেক্ট দেওয়া হয়েছে, মানে চোরাই চোরাই কাজ বুঝেন, ফাঁকি ঝুঁকির কাজ, সেই সব কাজ করা হয়েছে এটার মধ্যে। তো এই যে জিন্সের প্যান্টে একটা রকিজের যে প্যাটার্ন হয়, এটা কোনো প্যাটার্নের জাতের মধ্যে আসে না। এরপর কমন যে প্যান্টগুলো যে প্যাটার্নগুলো করা হয়, এ হচ্ছে সেই প্যাটার্নগুলা। এবং এই প্যাটার্ন করে করেই সবাই আপনার কখনো স্লিম ফিট নাম দিচ্ছে, কখনো রেগুলার ফিট নাম দিচ্ছে, যার যেটা মন চায় সে সেটা করতেছে। এরপরে এর মধ্যে যদি একটু পলিস্টার ঢুকায় দেয়, মালটা মনে করেন সেরকম গ্লেজ দিচ্ছে, তারপরে কালারটা স্টেবল হচ্ছে, এবং এই লেয়ারটা পলিস্টার যখন থাকে তখন কিন্তু এরকম একদম স্মুথ হয়। কিন্তু এটা 2 দিন পরে ধোয়া দিতে দিতে এটা ব্লেডের মতো যখন ধার হয়ে যাবে, তখন এটা প্রচণ্ড স্কিনের জন্য ক্ষতিকর হয়ে যায়। তারপরে এটা হচ্ছে বাংলা ওয়াশের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ, সব থেকে কম দামের। এরপরে মাল বানায় পারলে কলম দিয়ে দাগায় দাগাও মাল সব ওকে করে, তারপরে ব্লিস্টার করে করে ইন্ডিয়া বিভিন্ন দেশে এরকম পাঠায় মাল। হ্যাঁ, তো এইগুলো কিন্তু সবই দেখছেন একদম কমন প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু নাই, মানে ভালো লাগা কোনো কিছু নাই। এরপরে একটা লিভাইসের মাল একজন বানাইছে। লিভাইসের তো অনেকগুলো আছে, একটা কপি মাল বানাইছে, তো অনেকগুলো তার শেপ আছে। এখন লিভাইসের শেপ বলতে মানুষ লিভাইসের যে মজাটা খুঁজে সেটা হচ্ছে 5 to 7 মডেল, 527 মডেল। তো 527 মডেল লিভাইস বলতেই মানুষ 527 মডেলটাকে সবার আগে মনে মনে কল্পনা করে, ওয়াও কী যেন মজা। কিন্তু এটা কিন্তু একদম স্ট্রেট কাট। লিভাইসেরও যে স্ট্রেট কাট, বুট কাট কোনো কিছু করে না তা না, বাট এটা হচ্ছে স্ট্রেট কাট। তো এটা পরলে আপনাকে ফ্ল্যাট দেখা যাবে, কিন্তু সেক্সি ফিলটা আসবে না। এবং এই মালটা যে কপি মাল বানাইছে তার মধ্যে মজাটা কেন পাবেন না জানেন? কারণ এখানে ব্যাক রেস্টটা অনেক বাড়ায় দেওয়া। লিভাইসের প্যান্ট পরলে
লিভাইসের প্যান্ট পরলে আপনার এই হিপটা কখনো এরকম ঝুলে থাকবে না, অল টাইম এরকম টাইট ফিটিং হয়ে থাকবে, এবং এই এই ঝুলটা সবসময় ছোট হয় লিভাইসের। আর ওইটা হচ্ছে লিভাইসের এক রকমের মজা, যে আপনার হিপটা সবসময় টাইট থাকবে আর পায়ের কাছে রিল্যাক্স থাকবে, ঠিক আছে। এটা ব্যবহার করে আমেরিকান ইগলের একটা প্যান্ট, আমার ব্যবহার করা, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কটনের মাত্রা কত বেশি পরিমাণে এটার মধ্যে দেওয়া আছে। দেখেন, এটা 14 থেকে 16 আউন্সের ফেব্রিক্স, ঠিক আছে, অনেক হাই কোয়ালিটির। তো এরপরে আসেন, এটা সম্ভবত পিটার ইংল্যান্ডের একটা প্যান্ট, এক্সপোর্টের 100%। এই দেখেন স্ল্যাবগুলো কত সুন্দর সুন্দর করে ছোট ছোট করে জেগে উঠছে। আর এইটাই হচ্ছে একটা এক্সপোর্ট প্যান্টের সবচেয়ে মজা, ভিতরে কনস্ট্রাকশন দেখে কিন্তু আপনাকে ওখানে যাচাই বাছাই করার দরকার নাই। এটা হচ্ছে ক্রস ডেনিম, হ্যাঁ, সম্ভবত এটা ছিল পিটার ইংল্যান্ড, হ্যাঁ রাইট, পিটার ইংল্যান্ড। এবং এই লেদারটা ফোম লেদার, মানে 2 লেয়ারের, দেখেন নিচে একটা লেয়ার উপরে একটা লেয়ার, অর্থাৎ এটা অরিজিনাল লেদার না। তারপর পিটার ইংল্যান্ড এভাবে মালটা নেয়। এরপর এটা আমাদের তৈরি করা একটা আমেরিকান ইগলের একটা প্যাটার্ন, যেটা একদম আমেরিকান ইগলের ঠিক যেমন থাকে তেমন শেপে আছে মালটা। এটা 12.5 থেকে 13 আউন্সের ফেব্রিক্স, প্রচুর পরিমাণ কটন দেওয়া, এবং এটা এসি ডিফেক্টগুলো দেখেন কতটা মজার হয়েছে। এরপর আসেন, এটা আর একটা ওয়াশ আমাদের আমেরিকান ইগলের। এই ওয়াশটাও আপনার এসি ডিফেক্ট দেওয়া আছে, এবং শেপটা দেখেন আমেরিকান ইগলের সবচেয়ে মজা হচ্ছে এই জায়গাটার ঝুলটা অনেক বেশি, লুজটা অনেক বেশি, রকিজে আরও বেশি, যার কারণে আমেরিকান এবং রুকিজ পরে ইচ্ছা মতো চলাফেরা বসা যায়, ঠিক আছে। আর হুইস্কারিংগুলো দেখেন 3Dর মতো ইফেক্ট চলে আসছে। তো অরিজিনাল আমেরিকান ইগলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তার এই ঝুলটা বেশি হবে, ব্যাক রেসটা বেশি হবে, আর এই থাইয়ের এই জায়গাটা অনেক বেশি চওড়া হবে। এটা হচ্ছে আমেরিকান ইগলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর তার থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে রুকিজের, এটা আরও বেশি চওড়া থাকে, ঠিক আছে। এবার আসেন, এই যে প্যান্টটা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে রকিজের লিভাইসের সেই 527 মডেলের কপি, একদম এক্স্যাক্ট যেটা থাকে। তো এইখানে এটা হচ্ছে বোট কাট, আর 527-এ যেটা হয় সেটা হচ্ছে আপনার স্লিম ফিট বোট কাট, অর্থাৎ এই হচ্ছে সেই স্লিম ফিট বোট কাট। একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে রিল্যাক্স ফিট বোট কাট, আর এটা হচ্ছে স্লিম ফিট বোট কাট। ওকে, স্লিম ফিট বোট কাট, অর্থাৎ এটা যে বোট কাট ওইভাবে বোট কাটের মতো চোখে পড়বে না, বাট এই রেসটা, ব্যাক রেসটা খুবই কম হবে, আর এই জায়গাটা উপর থেকে 18 ইঞ্চি নিচে নেমে এসে এই জায়গাটা কামড়ায় ধরবে থাইয়ের সাথে, আর পরেরটা স্ট্রেটভাবে নেমে যাবে। আর এইটাই হচ্ছে 527-এর সবথেকে ইম্পর্টেন্ট আপনার কনস্ট্রাকশান। আর এই কনস্ট্রাকশানটা করার সঙ্গে সঙ্গে এটা আবার একটু বোট কাট, হ্যাঁ দেখেন এটা বোট কাটটা একটু বেশি। আর এইটাও আর একটা বোট কাট, কিন্তু এটা তো আপনার এই বোট কাটটা ফ্লেভারটা চোখে আসবে না। তাহলে এবার ফাইনালি আসেন, দুইটা প্যান্ট আমরা যদি পাশাপাশি রাখি তাহলে ভিউটা কেমন আসে দেখেন। একটা বোট কাট সামান্য একটু বেশি, আর একটা হচ্ছে স্লিম ফিট বোট কাট, মানে ওইটা রেগুলার বোট কাট, আর এটা হচ্ছে স্লিম ফিট বোট কাট। এখানে এসে থাইয়ের এখানে একটু চাপায় গেছে, এখানে থাইটা একটু কম চাপাইছে। তাহলে এই হচ্ছে দুইটা লিভাইসের সবথেকে জনপ্রিয় 527 মডেলের আপনার প্রোডাকশান করা হলো, এবং একটাতে খালি এনজাইম ওয়াশ করা, আর একটাতে কি করা, আর একটাতে হচ্ছে আপনার অ্যাসিড ওয়াশ করা, ঠিক আছে। এবার এই সেম প্যান্টটাই দেখেন সুপার ইনটেক ফেব্রিক্স দিয়ে করা, এবং এটা হচ্ছে স্প্যান্ডেক্স ফেব্রিক্স, একটু পলিস্টার মিশানো আছে, যার কারণে স্ল্যাব জাগছে বাট একটা গ্লেজ দিচ্ছে। আর এটা হচ্ছে আপনার ক্রস ডেনিম 100% কটন, যার কারণে এটাতে গ্লেজটা কম, এবং এটার ওয়াশটা হচ্ছে আপনার কি ওয়াশ, এনজাইম ওয়াশ শুধুমাত্র, যার কারণে এই জায়গাগুলো 3Dর মতো ইফেক্টটা আসে নাই, কিন্তু এখানে ইফেক্টগুলো দেখেন 3Dর মতো চলে আসছে। তাহলে আপনার
এই দুটো হুইস্কারের পার্থক্য সব কিছু যদি আপনি দেখেন, তাহলে এনজাইম ওয়াশ করলে কি হয় আর অ্যাসিড ওয়াশ করলে কি হয়, সে পার্থক্যগুলো আপনারা এখানে কিন্তু শিখতে পারলেন। আর বোট কাট, স্লিম ফিট বোট কাট আর বেসিক বোট কাট, রেগুলার বোট কাটের মধ্যে সৌন্দর্য অথবা পার্থক্য কি সেটা আপনারা দেখে গেলেন। এবার আসেন লিভাইসের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, একটা হচ্ছে যে থাইয়ের এখানে কথাটা বললাম, আর একটা হচ্ছে ব্যাক রেজ। এই ব্যাক রেজটা যদি আপনি ইকুয়ালে যদি নিতে না পারেন তাহলে এই জায়গাটায় প্যান্টটা পরার পরে এই জায়গাটা ঝুলে থাকে, এই জায়গাটায় অতিরিক্ত ফুলে থাকে। যখন ফুলে থাকে, যাদের হিপ বেশি তাদের কিছুটা অন্তত মানানসই হয়, আর যাদের হিপ কম তাদের এই জায়গাটায় এভাবে একটা মানে ফুলা একটা থার্ড ক্লাস একটা অবস্থা হয়ে যায়। আর মানুষ লিভাইসের প্যান্টটা পরেই একটা কারণে, সেটা হচ্ছে এই জায়গাটা যখন ঝুলটা যখন একটু কম হয় এবং ব্যাক রেজ ফ্রন্ট রেজ যখন মোস্টলি সেম হয়, তখন এই জায়গাটা কামড়ায় ধরে থাকে, অর্থাৎ টাইটভাবে ফিক্সিং হয়ে যায়, হিপটা ফিক্সিং হয়ে যায়। আর এই জায়গাটা যখন টান দেয় তখন পকেটগুলো একদম ফিটিংভাবে হিপের সাথে বসে যায়, এবং তখন পরার সাথে সাথে পিছন থেকে দেখতে কাপড়টাকে অসাধারণ ভালো লাগে। আর এটা হচ্ছে লিভাইসের ডায়াগনোসিস যে কী কারণে লিভাইসের প্যান্ট মানুষ বেশি পছন্দ করে। কারণ জিন্সের প্যান্ট যারা স্টাইল করে ফ্যাশন করে পরতে চায় তারা অবশ্যই চায় তার হিপটা যেন সুন্দর লাগে। আমার মনে পড়ে 19-এ যখন পড়তাম তখন আমাদের ফার্স্ট ইয়ারে পড়া এক ভাই ছিল, উনি এই প্যান্টের পকেটের মধ্যে অতিরিক্ত ওই খবরের কাগজে ভাঁজ করে রাখতো। আবার আমাদের সাথে পড়তে একটা ছেলে, সে ওই ভিতরে আন্ডারওয়্যার না পরে এমন একটা প্যান্টের মতো পরতো, তার হিপটা একটু কম ছিল যেন হিপ আরও বেশি জেগে ওঠে। তো ফ্যাশন অথবা ভালো লাগার অথবা ব্যক্তি পছন্দের একটা সময় অথবা বয়স অথবা অনেক কিছু থাকে, যে সময়টাতে এই হিপটা সে উঁচু রাখতে চায়। তো যখন হিপটা যখন উঁচু রাখতে চাবেন, তো তখন আপনাকে এই রেজটা কমায় ইকুয়াল করা, মানে ফ্রন্ট রেজ শর্ট, ব্যাক রেজ হাই, এই দুটা রেজ যখন আপনার ইকুয়ালের কাছাকাছি না হবে তখন আপনার কোনোভাবে এই জায়গাটায় টান খাবে না। আর এই দুই হিপের মধ্যে এই জায়গাটা যখন টান খায় তখনই এটা ভিতরের দিকে ডেবে যায় এবং তখনই এই জায়গাগুলো ফুলে যায়, তখন হিপটা দেখতে সুন্দর লাগে। আর হিপের থেকে যখন একটা পা যখন নামে, হিপের থেকে যখন একটা লেগ যখন নামে, ঠিক আছে, দেখেন এই যে লেগটা নামতেছে, তো এই লেগটা যখন নামবে তখন নিয়ম হচ্ছে আপনার ওখান থেকে প্রতিটা মানুষের এভারেজ বডি যদি হয় তাহলে 18 ইঞ্চি নিচে পর্যন্ত এসে এই জায়গাটা একটু টাইট হতে হবে, এরপরে এখান থেকে আপনি রিল্যাক্স ছেড়ে দেন, মানে অর্থাৎ স্ট্রেট কাট করে দেন। তখন জিনিসটা পরার পরে অরিজিনাল যে লিভাইস অথবা লিভাইসের যে মজা এটা আপনি পেতে বাধ্য। এখন এই বিষয়গুলি এই প্যাটার্নের খেলা অথবা এই মেকানিজমগুলো অনেকেই জানে, অনেকেই বোঝে, তারপরেও কেসে প্যাটার্নে সেম করতে পারে না। কি কারণে জানেন? কারণটা হচ্ছে গ্রেডিং স্কেল। আমাদের দেশে যত প্যাটার্ন মাস্টার আছে এনারা গ্রেডিং স্কেল ছাড়া মাল কাটতে পারে না, প্যাটার্ন বানাইতে পারে না। তো গ্রেডিং স্কেলে যখন আপনি ধরবেন, গ্রেডিং স্কেলে ধরে এনারা যে ধরে, যে স্টাইলে গ্রেডিং স্কেল ধরে মালটা এখানে রাউন্ড শেপটা আনে, হ্যাঁ, ওই শেপটার মধ্যেই আসলে ঝামেলাটা বেঁধে যায়। কারণ গ্রেডিং স্কেল যখনই ধরা হয়, তখন এই মালটা এরকম ন্যাচারালভাবে আসবে না, এরকম ন্যাচারাল সুন্দরভাবে এতটুকুন গ্রেডিং হবে না। গ্রেডিং স্কেল বসালে হয় এখানে আপনার কার্ভ হবে না, এখানে কার্ভ হবে, ঝামেলা একটা না একটা বেঁধেই থাকবে। এই জন্য নিয়ম হচ্ছে কিছু কিছু কাজ সবসময় স্কেল অথবা অনেক কিছুর উপর ডিপেন্ড না করে হাতে কাজ করাটা গুরুত্বপূর্ণ, করে তারপরে স্কেল দিয়ে মেজারমেন্ট করা যায় আমি হাতে যে কাজটা করলাম সে কাজটা অ্যাকুরেট আছে কিনা। এই প্যান্টটার কার্ভটা দেখেন 18 থেকে 23 ইঞ্চির থেকে আরেকটু নামছে, কিন্তু এটা যদি আরেকটু উপরে যদি হতো কার্ভটা, এই প্যান্টটাতে আরও মজা আসতো। অর্থাৎ কার্ভটা দেখেন ঠিক মিডিল বরাবর এসে কার্ভ হয়েছে, কিন্তু এই কার্ভটা যদি মিডিল বরাবর না হয়ে 2/3 বরাবর হতো, অর্থাৎ কার্ভটা খেলাটা খেলছে এখানে, এই খেলাটা এখানে না খেলে যদি এই জায়গাটা যদি খেলাটা খেলতো আর এরপরে যে যদি সমান হয়ে যেত তাহলে এই মালটার মজা আরও বেশি আসতো। তো আপনারা সবাই যেমন ওই যে এআই সফটওয়্যারের পিছনে দৌড়াচ্ছেন বর্তমান যুগে, তেমন ওই গ্রেডিং স্কেলের পিছনে দৌড়ন, অটোমেটিকের পিছনে দৌড়ন, আর্টিফিশিয়ালের পিছনে দৌড়ন। তো এইসব দৌড়াদৌড়ি একটু কম করতে হয়। ক্রিয়েটিভ কাজ করতে গেলে এবং ইন্টেলেকচুয়াল কাজ করতে গেলে তখন ব্রেনের খেলা খেলতে হয়।
এবং যারা হাতে এইসব কাজ সুন্দরভাবে দক্ষভাবে করতে পারে তাদের প্রোডাকশনে যেমন সময় বেশি লাগে তেমন কোয়ালিটি বেশি এবং প্রাইসও কিন্তু অনেক হাই। যেমন হাতে তৈরি করা একটা মার্সিডিজ বেঞ্চের যে সিটগুলা, এই সিটগুলো কত টাকা দাম গাড়ির, একটা সিট কাভারেরই কত দাম দেখেন। বুগাডি বেরনের সিট কাভারের কত দাম, লুইস বুটানের একটা জুতা পুরোটা হ্যান্ডমেড কত টাকা দাম, ওর থেকে আরও কত ভারী ভারী ম্যাটেরিয়াল দিয়ে চাকচিক্যময় ওয়াশ দিয়ে রং দিয়ে তারপরে বিভিন্ন রকমের ডেকোরেশন দিয়ে মাল তৈরি করে জুতা বানায় মার্কেটে বিক্রি করতেছেন, বিক্রি হচ্ছে কি হচ্ছে 1000 টাকায়, তাই বিক্রি করতে জান বেড়ে যায়। কিন্তু লুইস ভিটনের একটা জুতা কি হচ্ছে 5 লাখ টাকায় বিক্রি হচ্ছে, কিভাবে? কারণ ওখানে কমপ্লিট স্যাটিসফ্যাকশনটা যে কাস্টমার, সেই কাস্টমার পায়ের মেজারমেন্ট বুঝে কমপ্লিট স্যাটিসফ্যাকশন দিয়ে একদম ইউনিক একটা বডি তাকে তৈরি করে দেওয়া হয়। তো কাস্টমারও সেই লেভেলের, প্রোডাকশনও সেই লেভেলের। এখন আপনি চিন্তা করবেন সেই লেভেলের পাওয়ার, কিন্তু আপনার অ্যাবিলিটি অথবা মানসিকতা অথবা বিজনেস পলিসি হচ্ছে ওই ভ্যানের মাল বানানোর জন্য 200 টাকা বাজেট, তাহলে তো হবে না। তাহলে এটা হচ্ছে আপনার মানসিক রোগ, এটা যারা প্রোডাকশন করে তাদের রোগ না। আর এই প্যান্টটা বানানোর পরে বডিটা যাতে দুই সাইডে সেম থাকে, যাতে এটা টুইস্টিং হয়ে এরকম ঘুরে না যায়, এই বিভিন্ন রকমের প্রবলেম না হয়, যার কারণে আপনাকে 100% একদম ফ্রেশ অর্ডারের ফেব্রিক্স পরীক্ষা করে এনে তারপর আপনাকে মাল কাটিং করে মাল বানায় তারপর ওয়াশে দিতে হবে। এবং জিন্সের প্যান্ট নিয়ে কাজ করা মানে দিন রাত সব কিছু মাটি হয়ে যাওয়া, বউ বাচ্চা মাটি হয়ে যাওয়া, মানে কারো দিকে পৃথিবীর কোনো দিকে আপনার নজর থাকবে না। প্রতিটা পার্ট টু পার্ট আপনাকে ওখানে মনোনিবেশ করতে হবে এবং নিজের উপস্থিত থাকতে হবে। একটা দায়িত্ব দক্ষ একজন ব্যক্তিরে বুঝাই দিয়ে চলে যাবেন, অমনি দেখবেন ওই দক্ষ ব্যক্তি আরও 100 গুণ অদক্ষ কাজ করে বসছে। প্রিন্টিংয়ের ব্যবসা যেমন অল টাইম সাথে থাকতে হয়, এমব্রয়ডারি ব্যবসা অল টাইম ফার্স্ট টু লাস্ট, মেশিন যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ ফার্স্ট টু লাস্ট পাশে থাকতে হয় যে কোথাও একটা স্কিপ হচ্ছে কিনা, একটা সুতা কাটা পড়তেছে কিনা। তো জিন্সের প্যান্টের টোটালটার কাজ হচ্ছে ফার্স্ট টু লাস্ট ওই প্যান্টটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে। তা না হলে ওই প্যান্টটা আপনার যে জায়গাটা আপনি একটু সরে পারলে একটু চা বিস্কুট অথবা চা সিগারেট খেতে যাবেন, ওই 5 মিনিটের মধ্যে মনে করেন যে একদম বাস মারাটা হয়ে যাবে শেষ বেলায় এসে। তাহলে এটা প্রচণ্ড ক্রিটিক্যাল কাজ, প্রচণ্ড কঠিন কাজ। তো এই হলো আপনাদের জিন্সের প্যান্টের মেকানিজম শিখিয়ে দিলাম। এখন অনেকে আমাকে বলেন যে ভাই একটা লিভাইসের 5-7 অথবা এরকম একটা সেক্সি মডেলের একটা মেজারমেন্ট দেন, কোন মেজারমেন্টে বানাইলে মাল ভালো হবে। ভাই অনলাইনে এগুলো খুব অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আপনারা সার্চ করে নেবেন। আর এরপর হচ্ছে কাস্টম প্রোডাকশন, অর্থাৎ যারা এরকম খুঁতখুঁতে টাইপের মাল খুঁজেন অথবা বানাতে চান, তাদের মধ্যে একটা বিষয় আছে যে তারা তো এটা পরেন তারপরে আরও বেশি খুঁতখুতানি করেন। অ্যাকচুয়ালি আপনার বডি কি, আপনার বডির শেপ কি। ব্যবসায়ীদের সবচেয়ে বড় সমস্যা কি, মালটা সে নিজেই ট্রায়াল দিতে চায়, নিজেই ট্রায়াল দিয়ে নিজেই দেখতে চায় যে আমাকে কেমন লাগতেছে, কিন্তু সে একবারও চিন্তা করে না যে আমার বডি শেপটা কি, আমার বডি শেপ কি, আমার বডি শেপে এই প্যান্টটা কি পারফেক্ট হওয়ার কথা কি না। তো যখন কাস্টমার অথবা বায়ার নিজের বডিতে মালটা ট্রায়াল দেয় এবং তার বডিটা ওই প্যান্টটার জন্য একদম 100% পারফেক্ট না, তখন তার মন ভেঙে যায়। কি মাল বানালাম ভাই, একটু ঢিলা ঢিলা লাগে, একটু টাইট টাইট লাগে, একটু লম্বা লম্বা লাগে, একটু ছোটো ছোটো লাগে, এরকম অসংখ্য খুঁতখুঁতানি তৈরি হয়। তো এগুলো যারা করে তারা অ্যাকচুয়ালি বায়ার না। বায়ার হলে তাকে চিন্তা করতে হবে স্ট্যান্ডার্ড বডি ফিগার কি, সেই ফিগারে এই প্যান্টটা যদি পরানো হয় তাহলে কি হবে, তার ফিলটা কি হবে, সে কি এটা ভালো ফিল করবে, ওকে আলহামদুলিল্লাহ তাহলে এটা নাও। সারা বিশ্বে আমি মালটা বিক্রি করতে চাই, এভারেজ যাদের বডি আছে সেই বডিতে আমার এই প্রতিষ্ঠানের অথবা আমার এই পণ্যটা সে পরে ফ্লেক্সিবল ফিল করবে, তাহলে আলহামদুলিল্লাহ তাহলে এটা চলবে। তাহলে জিন্সের প্যান্টের ডায়াগনোসিস যত যা আছে এবং খুঁটিনাটি যত সিক্রেট পয়েন্ট আছে, যে পয়েন্টে যদি আপনি জানেন তাহলে ওই প্যান্ট আপনার মতো করে হাসি দিতে বাধ্য, আপনার মতো করে কথা বলতে বাধ্য, আপনার মতো করে মজা আসতে বাধ্য। সে পয়েন্টগুলো যেগুলো 10 বছর বিভিন্ন জিন্সের ফ্যাক্টরিতে কাজ করে এগুলো শিখতে পারবেন না, খুব মন থেকে আপনাদের আমি সব শেখাই দিলাম। এত পয়েন্ট টু পয়েন্ট কেউ আপনাকে শেখাবে না, কারো ঠেকা পড়ে নাই। টাকা দিয়েও শিখতে পারবেন না, 10টা বছর শ্রম দিয়েও শিখতে পারবেন না। সো আমার ভিডিও দেখতে গেলে সবার আগে মন বড় করতে হবে,
দেখবেন একটা আপনার সিনিয়র মার্চেন্ডাইজিং ম্যানেজারের পিছন পিছন ঘুরে দেখবেন ভাব কত রকমের, খায় তো খালি কমিশনার ঘুষ। আর কোশ্চেন যদি শেখার জন্য একটা জিজ্ঞাসা করেন, তাহলে আপনার উল্টে গাজীপুরের চৌরাস্তা কতভাবে দেখায়, কারণ আপনাকে শিখালে তার ম্যানেজারিত্ব চলে যাবে। তো এগুলো হচ্ছে বস্তি কোয়ালিটি থেকে জন্ম নিছে, নিজেকে হাম্বড় মিয়া বানায়, তারপরে ভাবটাব মেরে খায়, বুঝছেন? এগুলো আসলে সম্মান পাওয়ার যোগ্য না। শিক্ষা এবং জ্ঞান, সলিড জ্ঞান, এটা যত বেশি বিতরণ করবেন তত আপনার নিজেরই জ্ঞান বাড়বে। তো মার্কেটে একজন শিক্ষক হওয়া অনেক কঠিন কাজ। আমাদের যুগে আগে যত শিক্ষক ছিল, এখনও গ্রামগঞ্জে হাট বাজারে যেও যদি তার একজন শিক্ষককে দেখি, পায়ের পরে নুয়ে পড়ি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যে কতদিন পর স্যারের সাথে দেখা। আর এখন শুনি পান্না মাস্টারের থেকে শুরু করে কত ডিজে মাস্টার তৈরি হয়েছে, স্টুডেন্টরা মাস্টারদের দিয়ে চড়াইতে চায়। তো মাস্টারের কোয়ালিটি কমে গেছে। তো আপনাকে সবার আগে জানতে হবে আপনি কি মানুষকে শিক্ষা দান করে কি আপনি মানসিক শান্তি পান? তাহলে সম্প্রদান হন, অর্থাৎ সম্প্রদান করেন, অর্থাৎ মন খুলে দান করেন। তাদের প্রশ্ন থেকে আপনিও শিখবেন। মন যত বড় করবেন, দেখবেন পৃথিবীতে সব জ্ঞানী গুণী বলেন, তারপরে বিশাল বাটপার বলেন, বিশাল ধান্দাবাজ বলেন, বিশাল শিয়ানা বলেন, একদিন না একদিন ধরা খাবে। কিন্তু আপনার মনটা যদি সুন্দর হয়, আপনার কর্মটা যদি সুন্দর হয়, হোক সেটা ছোট সামান্য, বাট আপনি ঠিকই টিকে থাকবেন। আর এটা পৃথিবীর একমাত্র সূত্র ভালো থাকার। তাহলে মন থেকে আপনাদের শেখাই দিলাম সর্বোচ্চ আমার যেটুকুন জ্ঞান আছে। যদি আমি কিছু ভুল করে থাকি, আমার ভিডিওর মধ্যে আপনার কমেন্টস করে জানাই দিবেন যে ভাই আপনার এই বলাটা ভুল হয়েছে, আমিও শিখে নিব আপনাদের কাছ থেকে। তবে ইন প্র্যাকটিক্যাল যেগুলো ঘটে সেগুলো আপনাদের আমি শেখাই দিলাম। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।